অন্তরিক্ষের গল্প পাঠ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আপনারা শুনবেন শহীদুল জহিরের রচনা সেই রাতে পূর্ণিমা ছিল এর তৃতীয় পর্ব। তাদের এই জ্ঞান এবং এই জ্ঞানের যথার্থতার ধারণা নিয়ে তারা ব্রিটিশ আমলের শেষাংশ, পাকিস্তানের যুক্তফ্রন্ট এবং আইয়ুব খানের বিডি চেয়ারম্যানের কাল, বাংলাদেশের মুক্তিযুদ্ধের ৯ মাস এবং মুক্তিযুদ্ধোত্তর স্বাধীন বাংলাদেশের সময়কালের ভেতর দিয়ে পার হয়ে আসে এবং এই সুদীর্ঘকাল মফিজউদ্দিনের পরাজয়ের প্রশ্ন কখনো ওঠেনি। কারণ প্রথম দিকে গ্রামের লোকেরা নিজেদের আগ্রহের কারণে তাকে প্রতিদ্বন্দ্বিতাহীনভাবে নির্বাচিত করতে চাইত। পরে প্রতিদ্বন্দ্বিতাহীন নির্বাচনে মফিজউদ্দিন এমন অভ্যস্ত হয়ে পড়ে যে গ্রামের মানুষের ইচ্ছা অনিচ্ছার বিষয়টি গৌণ হয়ে পড়ে এবং নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভের ধারণা তার কাছে অপমানকর বলে মনে হয়। এই সময় কখনো প্রতিদ্বন্দ্বিতা হওয়ার সম্ভাবনা দেখা গেলে পরিণতিতে প্রতিদ্বন্দ্বীকে সরে পড়তে হতো। সোহাসিনীর লোকেদের মনে পড়ে যে জীবনের বিভিন্ন স্তর অতিক্রম করার পর তারা তাদের চোখের সামনে মফিজউদ্দিন মিয়ার শরীর সংকুচিত হয়ে আসতে দেখছিল, তার পেশি শিথিল হয়ে ওঠে, চামড়া ঝুলে যায়। এই পর্যায়ে গ্রামের লোকেদের হয়তো এরকম মনে হয় যে তারা মফিজউদ্দিন মিয়াকে আজীবন এরকমই দেখছে, বৃদ্ধ এবং জরাজীর্ণ। কিন্তু এই জীর্ণতার এখানেই শেষ। এরপর তার অগ্রসর হয় না। মনে হয় যেন এক জায়গায় দাঁড়িয়ে যায় মফিজউদ্দিনের জীবন এবং এই জীবন অনড় ও স্থায়ী হয়ে ওঠে সুহাসিনীতে। সুহাসিনীর লোকেরা জানে ১১১ বছর বাঁচবে এই বৃদ্ধ। এই দীর্ঘ সময়ের ভেতর ৭০-এর দশকের কোনো এক নির্বাচনের সময় সুরধ্বনি গ্রামের মেম্বার আফজাল খাঁ ব্রহ্মগাছা ইউনিয়নের চেয়ারম্যান হওয়ার চেষ্টা করে এবং তখন এই এলাকার লোকেরা জীর্ণতার ভেতর থেকে পুরনো মফিজউদ্দিনকে আবিষ্কার করে। এই নির্বাচনের মনোনয়ন দাখিলের নির্ধারিত তারিখের আগের দিন বিকেলে সুহাসিনীর লোকেরা মফিজউদ্দিন মিয়াকে সাদা পাঞ্জাবি পরে মিয়াবাড়ির ভিটা থেকে একা বের হয়ে আসতে দেখে। প্রথমে ভালোমতো বুঝতে না পারলেও তারা যখন দেখে যে মফিজউদ্দিন ভিটা থেকে নেমে তার বাড়ির সামনের মেটে সড়ক ধরে এগিয়ে গিয়ে ডান দিকে মোড় নেয়, তখন তাদের বুঝতে বাকি থাকে না যে সেই বিকেলে মফিজউদ্দিন মিয়া কোথায় যায়। সুহাসিনীর লোকেরা এই কথা শুনতে পেয়েছিল যে আফজাল খাঁর ব্রহ্মগাছা ইউনিয়নের চেয়ারম্যান হওয়ার ইচ্ছার কথা শুনে মফিজউদ্দিন মিয়া ভয়ানক ক্রুদ্ধ হয়েছিল এবং তারা যখন একদিন বিকেলে বৃদ্ধ মফিজউদ্দিনকে মাথা বাঁকানো লাঠি হাতে এক ধরনের একখোরামের সঙ্গে সুরধ্বনি গায়ের দিকে এগিয়ে যেতে দেখা যায়, তারা শ্বাসরুদ্ধ হয়ে পড়ে। তারা যেদিন বিকেলে মফিজউদ্দিন মিয়ার পেছনে একটু দূরে তার নাতি ফৈজউদ্দিনকে এগিয়ে দেখে তারা দুজন মাটির ধুলোময় রাস্তার ধরে এগিয়ে যায় এবং সুহাসিনীর দক্ষিণ পশ্চিম প্রান্তে শুকনো খালের কাছে পৌঁছে মফিজউদ্দিন অনুসরণকারীর উপস্থিতি টের পায়। খালের কোন খাদের ভেতর নেমে মফিজউদ্দিন একটু দাঁড়ায় এবং অনুসরণকারীকে অসতর্ক হয়ে ওঠার জন্য একটু সময় দিয়ে তড়িৎ ঘুরে হাতের লাঠি উঁচিয়ে তেড়ে আসে। ফৈজউদ্দিন একটু ইতস্তত করে পেছন দিকে ফিরে দৌড় দেয় এবং সুহাসিনীর লোকেরা দেখে যে ফৈজউদ্দিন দৌড় দেওয়ার পরেও মফিজউদ্দিন মিয়া তার পিছু ছাড়ে না। সে তাকে লাঠি উঁচিয়ে গালাগাল করতে করতে ধাওয়া করে, হারামজাদা বাইঞ্চত, কইছি যে আমার সঙ্গে কারোর আশা লাগব না, শালা খায়ের বাচ্চার নেগা আমিই যথেষ্ট, তবু পিছনে আইছে। সেদিন বৃদ্ধ মফিজউদ্দিনকে দেখে সুহাসিনীর মানুষের মনে হয় যে মফিজউদ্দিনের কোনো বদল হয় নাই এবং গ্রামবাসীদের ভেতর যারা প্রবীণ তাদের তখন কুকুর মারার সেই ঘটনার কথা পুনরায় স্মরণে আসে এবং তারা দেখতে পায় বহুদিন পূর্বের কিশোর মফিজউদ্দিন গ্রামের উপর দিয়ে কাজীদের পাগলা কুকুরের পেছনে ধাওয়া করে বেড়ায়। সেদিন কাজীদের কুকুর তাড়া করে মারার পর গায়ে যখন পুলিশ আসে এবং তারা উল্টো অভিযোগকারী আলতাফ কাজীর উপর খেপে যায়, তখন সুহাসিনীর প্রথমে ভয় পেয়ে যাওয়া লোকেরা হেসে ওঠে। সারার আলতাফ কাজী একটা বেকুব। তারা বলে,
এই কাহিনী যখন গ্রামে প্রচারিত হয় এবং আলী আসগর মিয়া তা শোনে, বিষয়টি সম্পর্কে সে খুব আগ্রহী হয়ে ওঠে, এই কারণে যে এই ঘটনায় আলতাফ কাজীর এক ধরনের অপদস্থ হয়। আলী আসগর মিয়া তার জমির বর্গা চাষে আকালুকে ডেকে পাঠায় এবং আকালু এলে পরে মফিজউদ্দিনের কাজীদের পাগলা কুকুর হত্যার কথা উল্লেখ করে বলে, তোর সাওয়ালটা একটা ভালো কাম করছে, একদিন ওকে নিয়ে আসিস আমার কাছে। আকালু তার ছেলের প্রশংসায় উৎফুল্ল হয়ে পড়ে এবং দৌড়ে গিয়ে তখনই মফিজউদ্দিনকে খুঁজে পেয়ে নিয়ে আসে। মফিজউদ্দিনের দিকে তাকিয়ে আলী আসগর মিয়ার মনে হয়েছিল যে এই কিশোর অথবা নবীন যুবকটিকে বহুদিন দেখেও যেন সে দেখে নাই। তখন বস্তুত হাটে বিক্রির জন্য ওঠানো গবাদি পশুর মতো সে মফিজউদ্দিনের শরীর বিশদ মনোযোগের সঙ্গে লক্ষ্য করে। সে দেখে যে আকালুর মতো ঠ্যাঙা লম্বা চওড়া দেহ কাঠামোর উপর তার বোবা স্ত্রীর হালকা বর্ণের চামড়া জড়িয়ে এই কিশোর সৃজিত হয়ে উঠেছে। সে মফিজউদ্দিনের ক্ষীণ দড়ির মতো হাতের পেশি এবং কবজির চৌড়া হাড় লক্ষ্য করে এবং বুঝতে পারে যে এই ছেলেটি যদি লাঙলের হাতল চেপে ধরে তাহলে পৃথিবীর মৃত্তিকার কোনো উপায় থাকবে না গভীরভাবে উন্মুক্ত না হয়ে। আলী আসগর মিয়া তখন মন স্থির করে ফেলে। সে একটু এগিয়ে গিয়ে মফিজউদ্দিনের পিঠের দিকে বাহুমূলের কাছে আলতো চাপড় দেয়, যেন মনে হয় সে একটি চমৎকার দেখতে প্রাণীর দৃঢ়তা, তেজ এবং একই সঙ্গে আনুগত্যের পরিমাণ পরখ করে দেখতে চায় এবং আকালুকে বলে, তোর সাওয়ালডো জোয়ান মর্দা হয়ে গেছে আকালু, ওকে আমার কাছে এখন বাইন্দা কামে লাগাই দে, ওকে আমি রাখমু। আলী আসগর মিয়ার এই প্রস্তাবে আকালু প্রথমে রাজি হয় না, কিন্তু আলী আসগর মিয়া যখন বেতন হিসেবে বছরে ৮ মণ ধান, 2 জোড়া লুঙ্গি এবং 1 জোড়া গামছা দেওয়ার প্রস্তাব করে, তখন আকালু বিষয়টা ভেবে দেখে এবং বিভ্রান্ত হয়ে পড়ে। তারপর সে রাজি হয়, কিন্তু মফিজউদ্দিনকে সে রাজি করাতে পারে না। আকালু ছেলেকে বুঝিয়ে এবং একই সঙ্গে জোরাজুরি করে যখন আশা করতে থাকে যে মফিজউদ্দিন এই কাজে যোগ দেবে, তখন একদিন ধান ঘড়ায় ছাত্রদল এসে করতোয়া নদীর পশ্চিম পাড়ে মাঠের উপর তাঁবু টানায়। সেই সময়টা ছিল ফসল কাটার পরে শীতের কাল। তখন কৃষকদের ঘরে ছিল ধান এবং হাতে অবসর, ফলে চতুর্দিকের লোকেদের দল বেঁধে রাত্রিবেলা ধান ঘাড়ার যাত্রা দেখতে এবং দিনের বেলা রোদে বসে হুকোয় তামাক খেতে খেতে সে সম্পর্কে আলোচনায় মশগুল দেখা যায়। এই যাত্রা দলটি 2 মাস ধরে প্রতি সপ্তাহে 5 দিন যাত্রা অভিনয় করে পুনরায় তাঁবু গুটিয়ে ধানঘাড়া ত্যাগ করে যায় এবং ধানঘাড়াতে যাত্রা দলের বিদায় হয়ে যাওয়ার দিন সুহাসিনীতে মফিজউদ্দিনকে আর খুঁজে পাওয়া যায় না। অন্তর্ধানের 3 বছর পর এক শ্রাবণের দিনে সে যেভাবে উধাও হয়ে গিয়েছিল তেমনি হঠাৎ করে গ্রামে ফিরে আসে এবং আকালুর ভিটায় গিয়ে ওঠে এবং গ্রামের মানুষ যাকে ভেবেছিল মরে গেছে কোথাও কোনোভাবে, তার মুখ থেকে তখন জানতে পারে যে ভোলানাথ অপেরা কোম্পানিতে সখী সেজে সে তার নিরুদ্দেশের 3টি বছর কাটায়। যে সময়ের ভেতর তার বোবা গাছের মতো মা মরে যায় এবং বাপ আকালু বুড়ো হয়ে যায়। মফিজউদ্দিনের কাছ থেকে তখন সুহাসিনীর লোকেরা এমন সব জায়গার নাম শোনে যে জায়গার নাম তারা এর আগে কখনো শোনে নাই। বর্ষার দিনে অবসর পীড়িত গ্রামের কৃষকদের বাদামি মুখের দিকে তাকিয়ে সে বলে, কি যে ভালো নাইগলো পাঠ করতে, সখাসখি বীর তুমি, তোমাক কি সাজে এই করন্দন, কই যে বই যাত্রার রায়বিহারিণী, অসুরবধ, নন্দলনালের ফাঁসি, পল্লী মেয়ে, আরো কত কি। তার কাছ থেকে সুহাসিনীর লোকেরা জানতে পারে যে এই যাত্রা দলের সঙ্গে গিয়ে সে রেলগাড়িতে চড়ে, যমুনা নদীর পার হয়ে পূর্ব দিকে চলে যায়, কত রকমের লোক যে সেখানে দেখতে পায়। সে বলে, এইখান থেকে প্রথম আমরা গেলাম সলপ, তারপর বেড়া থেকে নদী পার হইয়া গেলাম মানিকগঞ্জ, সেইখান থেকে গেলাম গোয়ালন্দ,
তারপর কত জায়গায় যে গেলাম, ঝিনাইদহ, কুষ্টে, কত জায়গা। তারপর আবার ঘুরে আসলাম ধুনট। অধিকারিক কইলাম, আমার ভালো লাগতেছে না, আমি বাড়ির যামু। অধিকারী সালার বেটা কয়, অক্ষণে মাত্র আইলাম, পালা শুরু হইব, আর তুমি কেউ বাড়ির যাইবা? তা কি হয়? অখন থাকো, পরে যাও। কিন্তু আমি কই, না, আমি আর থাকবো না, আমি চললাম। আর শালার আয়সা দেখি যে মর গেছে মইজিয়া। সোহাসিনীর মানুষদের তখন মফিজুদ্দিনের নীরব মায়ের কথা মনে পড়ে, যে নিজের আবির্ভাবের রহস্যের কোনো কিনারা না করে ছেলে মফিজুদ্দিনের অনুপস্থিতিকালে একদিন মরে যায়, এবং ৩ বছর পর মফিজুদ্দিন যেদিন পুনরায় ফিরে আসে এবং আকালের মুখে মায়ের মৃত্যুর খবর শোনে, পিতা পুত্র একে অপরকে বাজান বলে ডেকে ডেকে পরস্পরের গলা জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদে। তখন সোহাসিনীর লোকেরা বলে যে মফিজুদ্দিনের নিঃসঙ্গতা দ্রুত দূর হয়, কারণ তার জীবনের আঙিনায় পুনরায় এসে দাঁড়ালো আলী আসগর মিয়া, এবং এবার প্রায় একই সঙ্গে প্রবেশ করে চন্দ্রভান আক্তার। সোহাসিনীর লোকেরা এই বিষয়ে অবহিত ছিল যে গ্রামের মাঝ বরাবর একটি হাট বসানোর ইচ্ছে আলী আসগর মিয়ার বহুদিন থেকে ছিল, কিন্তু হাট বসানোর অনুমতি সংগ্রহ করতে গিয়ে সে হয়রান হয়ে পড়ে। সে নারায়ণগঞ্জ থানায় গিয়ে প্রার্থনা করে, মহকুমা শহর সিরাজগঞ্জে গিয়ে খোঁজ নেয়, অনুমতি দেওয়ার আসল লোকটি কে বা কোথায় তার হদিস করতে পারে না। এবং এই সময় দীর্ঘদিন নিরুদ্দেশ থাকার পর গ্রামে ফিরে আসা আকালুর ছেলে মফিজুদ্দিনের সঙ্গে তার পুনরায় যোগাযোগ ঘটে। মফিজুদ্দিন যাত্রা দল থেকে ফিরে আসার পর গ্রামের অন্য সকলের মতো জানতে পারে যে আলী আসগর মিয়া সোহাসিনীতে একটি হাট লাগানোর চেষ্টা করছে। তখন একদিন রৌহার বিল থেকে মাছ মেরে ফিরে আসার পথে মফিজুদ্দিনকে আলী আসগর মিয়া পুনরায় দেখতে পায়, যার পরিণতিতে মফিজুদ্দিন হয়ে ওঠে মফিজুদ্দিন মিয়া, এবং সুহাসিনীতে পরবর্তীতে প্রায় ৭০ বছর তার জীবন এমনভাবে বিকশিত এবং আবির্ভূত হয়, যার গল্প এবং জীবনের অংশ এবং দর্শক হিসেবে সুহাসিনীর লোকেদের দিন যাপনে ক্রমাগতভাবে ফিরে আসে। সুহাসিনীর লোকেরা বলে যে সেদিন রৌহার বিলের কাছে আলী আসগর মিয়া কেন গিয়েছিল তা তারা জানে না, তবে তখন মাঠের উপর মফিজুদ্দিনকে দেখে সে চিনতে পারে। সে বলে, তুই আকালুর সাওয়াল মফিজুদ্দিনা? এবং তখন মফিজুদ্দিনকে বাধা কামলা হিসেবে পাওয়ার ইচ্ছে আলী আসগর মিয়ার মনে পুনরায় জাগে, এবং তার স্মরণে আসে যে মফিজুদ্দিন একদিন তার হাত থেকে রেহাই পাওয়ার জন্য যাত্রা দলের সঙ্গে পালিয়ে গিয়েছিল। আলী আসগর মিয়া পুনরায় আকালুকে ডেকে পাঠায়, এবং আকালু এলে বাইরের বৈঠকখানায় পেতলের হুঁকোয় তামাক সেবন করতে করতে মফিজুদ্দিনকে স্থায়ী মজুর হিসেবে পাওয়ার পূর্ব ইচ্ছের কথা ব্যক্ত করে। আলী আসগর মিয়ার এই প্রস্তাবে আকালুর আপত্তি ছিল না, কিন্তু মফিজুদ্দিনকে নিয়ে তার ভয় ছিল। বিষয়টি নিয়ে জোরাজুরি করলে মফিজুদ্দিন যদি আবার পালায়, এই ভয়ে আকালু আলী আসগর মিয়ার কথা শুনে তোতলায় এবং বলে, আমার সাওয়ালটা কেমন জানি পাল্টাই আছে, মেয়া সাহেব, ও ভালো কামলা হবে না। কিন্তু আকালুর এই যুক্তি আলী আসগর মিয়া মানতে চায় না। তার মনে পড়ে মফিজুদ্দিনের মেদহীন তরুণ পেশি এবং হাতের কবজির হাড়ের কথা। সে বলে, তুমি বাপু ওক বুঝাইয়া কও, কাম কইরা যখন খাওয়াই নাকবো আমার এখানে করুক, বছরে ৮ মণ ধান, 2 জোড়া লুঙ্গি আর 2 জোড়া গামছা, ওকে বোঝাও। আকালু তার ছেলেকে এই সম্পর্কে কি বলে তা গ্রামের লোকেরা জানতে পারে না, তবে তারা জানতে পারে যে আলী আসগর মিয়া মফিজুদ্দিনকে পাওয়ার এই অভিলাষ ব্যক্ত করার কিছুদিন পর এক শুক্রবার নামাজের পর দুপুরবেলায় জুম্মা ঘর থেকে সোজা আলী আসগর মিয়ার বাড়ির বাইরের উঠোনে গিয়ে সে দাঁড়ায়, এবং আলী আসগর মিয়া নামাজ শেষে ফেরার পথে দেখে যে তার বাড়ির উঠোনের গোলাপজাম গাছের ছায়া ঘেঁষে মফিজুদ্দিন অপেক্ষা করে আছে। মফিজুদ্দিনকে নিজের প্রাঙ্গণে খাড়া দেখে আলী আসগর মিয়া মাথার গোল কাপড়ের টুপি খুলে হাতে নিয়ে হেসে ওঠে এবং বলে, কিরে, আইছিস? আয়,
বৈঠকখানায় আয়, কথা কই। তারপর প্রথমে আলী আসগর মিয়া এবং তার পেছনে মফিজউদ্দিন টিনের চৌচালা বৈঠকখানায় প্রবেশ করে। আলী আসগর মিয়ার টিনের চৌচালা কাচারি ঘরে তাদের কী সব আলাপ হয় এবং আলাপ কিভাবে অগ্রসর হয়, গ্রামের লোকেরা তা বিস্তারিত জানতে পারে না। তবে তারা দুটো বিষয় সম্পর্কে অবহিত হয়। তারা বলে যে এটা ছিল এক শেয়ানা শেয়ানা সাক্ষাৎ। মফিজউদ্দিন ঘরের ভেতর চেয়ারে বসা আলী আসগর মিয়ার সামনে পুরোটা সময় দাঁড়িয়ে থেকে কথা বলে, মেঝেতে পায়ের উপর বসে না। মফিজউদ্দিন প্রথমত বলে যে গ্রামে হাট বসানোর জন্য এত চিন্তাভাবনা না করে জেলা বোর্ডের সড়কের ধারে পতিত খাস জমির উপর হাট বসিয়ে দিলেই বসে যায়। পরে কেউ কিছু বললে গ্রামের লোকেরা একসঙ্গে তা সুরাহা করতে পারবে। এবং দ্বিতীয় ও সাংঘাতিক যে কথাটি মফিজউদ্দিন বলে তা হচ্ছে যে আলী আসগর মিয়া বাড়িতে সে চলে আসতে সম্মত আছে, তবে মিয়াবাড়ির বাধা কামলা হিসেবে নয়, মিয়াবাড়ির জামাই হিসেবে। যে রাতে মফিজউদ্দিন মিয়া সপরিবারে নিহত হয়, তার পরদিন গ্রামের লোকেরা বিধ্বস্ত এবং পুড়ে যাওয়া ঘরের ভেতর থেকে সব লাশ বের করে আনে। গ্রামের লোকেরা সেদিন কতগুলো লাশ গুনেছিল তার হিসেব তারা পুনরায় ভুলে যায়। তাদের মনে পড়ে অনেক নারী পুরুষ আর শিশুর লাশ ছিল। তখন তারা চন্দ্রভানের লাশটি পায় দক্ষিণ দুয়ারি ঘরের একেবারে ডান দিকের কোঠার দরজার কাছে উপর হয়ে থাকা অবস্থায়। গ্রামের লোকেরা তাকে চিৎ করে দেখে যে তার পা থেকে বুক পর্যন্ত আগুনে পুড়ে কালো কয়লার মতো হয়ে গেছে। তার বয়স্ক মুখটি শুধু অক্ষত আছে এবং গ্রামের লোকেরা দেখে যে এই নারীর কুঁচকে আসা মুখের চামড়ার উপরের ঠোঁটের বাম পাশে একটি কালো তিল সেই বিপর্যয়ের পরেও কেমন জ্বলজ্বল করে। সেদিন গ্রামের লোকেরা মিয়াবাড়ির বাইরের প্রশস্ত উঠোনে অন্যান্য লাশের সারির ভেতর চন্দ্রভানের দগ্ধ লাশটি এনে স্থাপন করে এবং পুলিশি ঝামেলা মেটার পর যখন পরদিন একটি বড় এবং লম্বা গর্ত করে লাশগুলোকে একত্রে সমাহিত করা হয়, তখন গ্রামের অনেক লোক ভয়ে পালিয়ে যাওয়ার পরও যারা উপস্থিত ছিল তারা মৃত চন্দ্রভানকে মৃত মফিজউদ্দিনের নিকট স্থাপন করার বিষয়ে যেন অবচেতনভাবেই খেয়াল রাখে। যেমন তারা খেয়াল রাখে কবরের সেই গর্তের ভেতর সিদ্দিক মাস্টারের পাশে আরেকজনকে স্থাপন করার বিষয়, যে আরেকজনের জন্য আবু বকর সিদ্দিক তার নিজের জীবনের গতিপথ একদা বদলে ফেলে এবং সিদ্দিক মাস্টার হয়ে ওঠে। সেদিন মিয়াবাড়ির উঠোনে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত তরমুজের মতো কেটে ফাঁক করা গর্তে লাশ দাফন করা হয়ে গেলে সোহাসিনীর লোকেরা মিয়াবাড়ির ভিটা ত্যাগ করে নিজেদের বাড়ির দিকে যায়। তখন তাদের সঙ্গে সুরধ্বনি গ্রামের বৃদ্ধ আফজাল খাঁ এবং তার যুবক ছেলে ইদ্রিস খাঁ নিচে রাস্তায় নেমে আসে এবং তখন সোহাসিনীর লোক যারা সেখানে ছিল তারা দেখে যে আফজাল খাঁর গাল এবং দাড়ি বেয়ে নেমে আসা অশ্রু চিকচিক করে। সে বলে, মিয়া সাহেব, আমার বাপের দোস্ত ছিল। সোহাসিনীর লোকেদের তখন গ্রামের হাট বসানো এবং মফিজউদ্দিন ও করিম খাঁর বন্ধুত্বের কথা স্মরণ হয়। গ্রামের প্রবীণ লোকেরা যারা এসব ঘটনা তাদের শিশুকালে ঘটতে দেখেছিল এবং পরে এর গল্প শুনেছিল বলে যে বহুদিন পূর্বের এক শুক্রবার দুপুরে মফিজউদ্দিন আলী আসগর মিয়ার কাছে চন্দ্রভানকে বিয়ে করার প্রস্তাব করলে মিয়াবাড়ির চৌচালা বৈঠকখানা থেকে বের হয়ে নিজের ভিটায় ফিরে যায় এবং সেদিন বিকেলে হাডুডু খেলার মাঠে সকলকে সে বলে যে চাইলেই তারা গ্রামে একটা হাট বসিয়ে দিতে পারে। এবং তারপর সোহাসিনী এবং সুরধ্বনি গ্রামের লোকেরা দেখে যে মফিজউদ্দিন এবং করিম খাঁর সঙ্গে দল বেঁধে তাদের কিশোর এবং যুবক ছেলেরা একদিন কোদাল হাতে ঘর থেকে বের হয়ে যায়। সোহাসিনীর উত্তর প্রান্ত জেলা বোর্ডের সড়কের পাশের খাস জমির টুকরোটিতে দূর থেকে কেটে আনা মাটি ফেলে ভরাট এবং উঁচু করে তুলতে থাকে এবং অল্প অল্প করে এভাবে গ্রামের ছেলেরা 18 দিন ধরে মাটি কেটে ভূমিখণ্ডটিকে উঁচু রাস্তার প্রায় সমান্তলে নিয়ে আসে। হাট বসানোর মাঠ তৈরি হয়ে গেলে তারা কতগুলো
ক্যানিস্তারা টিন দিয়ে চতুর্দিকে ছড়িয়ে দেয় এবং টিন পিটিয়ে সুহাসিনী এবং আশেপাশের সুরধ্বনি, ব্যাঙ্গেনাই, বৈকুণ্ঠপুর, রৌহা, চুকনুর ইত্যাদি গ্রামে এই ঘোষণা দেয় যে পরবর্তী ফাল্গুন মাসের 1 তারিখ বৃহস্পতিবার সুহাসিনীতে হাট বসবে। কিন্তু এই ঘোষণা দেওয়ার কয়েকদিন পর ফাল্গুনের 1 তারিখে হাট বসে না, কারণ 1 তারিখ আসার আগেই মফিজউদ্দিন হঠাৎ করে উধাও হয়ে যায় এবং গ্রামের লোকেরা সন্দেহ করে যে মফিজউদ্দিন হয়তো এসব কাজে বীতশ্রদ্ধ হয়ে পড়েছিল এবং সে পুনরায় যাত্রা দলে ফিরে গেছে। কিন্তু গ্রামবাসীদের এই সন্দেহ ভুল প্রমাণিত হয়। কয়েকদিন পর সে পুনরায় সুহাসিনীতে ফিরে আসে। এই দ্বিতীয় অন্তর্ধান থেকে ফিরে আসার পর মফিজউদ্দিনকে যাত্রা দল থেকে ফিরে আসার পরের মতো মুখর মনে হয় না। সে কেমন চুপ করে থাকে এবং তাকে উদ্ভ্রান্ত দেখায়। তারপর মনে হয় যেন সে সম্বিত ফিরে পেতে শুরু করে এবং একদিন পর তার পিতার পর্ণকুটিরের বাইরে এসে উঠোনে অপেক্ষমান গ্রামের যুবকদের সামনে দাঁড়ায় এবং সেই কথাটি বলে, যা পরবর্তীকালে এক পূর্ণিমা রাতের বিপর্যয়ের আগের দিন পর্যন্ত সুহাসিনীর লোকেদের নিকট এক অলঙ্ঘনীয় বিশ্বাসের মতো টিকে থাকে। সেদিন কুড়েঘরের ভেতর থেকে বাইরে বের হয়ে মফিজউদ্দিন তার সম্মুখের কিশোর এবং যুবকদের দিকে কিছুক্ষণ চুপ করে তাকিয়ে থাকে। তারপর বলে যে সে 111 বছর বাঁচবে এবং তার কথা শুনে গ্রামের ছেলেরা বুঝে উঠতে পারে না সে এরকম একটি কথা কেন বলবে এবং কি প্রসঙ্গে। তবে তখন নিজের জীবনের সীমা সম্পর্কে এই ঘোষণা দেওয়ার পর মফিজউদ্দিনের চেহারায় অতি দ্রুত এক ধরনের সুস্থিরতা ফিরে আসে এবং তারপর ঠিক হয় যে ফাল্গুন মাসের 29 তারিখ শেষ বৃহস্পতিবারে সুহাসিনীতে হাট বসবে। গ্রামের ছেলেরা তখন আকালের ভিটা থেকে ক্যানিস্তারা টিন হাতে পুনরায় চতুর্দিকের গ্রামে ছড়িয়ে পড়ে এবং গ্রামের লোকেরা বলে যে তখন মফিজউদ্দিন করিম খাঁকে একা তাদের উঠোনে দেখতে পায়। সে করিম খাঁর কাঁধের উপর হাত রেখে তার গলা বেষ্টন করে কাছে টানে এবং চন্দ্রভানকে বিয়ে করার ইচ্ছের কথা বলে। আলিয়াসগর মিয়া সাহেবের মায়া চন্দ্রভানরে বিয়া করমু, কোনো শালা আমার কিছু করবার পারবো না, আমি 111 বছর বাঁচমু, এই কইলাম তোকে দোস্ত। তারপর ফাল্গুন মাসের শেষ বৃহস্পতিবার যখন সুহাসিনীতে প্রথম হাট বসে, সেদিন মফিজউদ্দিনের বন্ধুদের সঙ্গে হাটের ভেতর দিয়ে হেঁটে গিয়ে জেলা বোর্ডের রাস্তার কিনারায় বন্ধুদের রচনা করে বৃত্তের ভেতর দাঁড়িয়ে ঘোষণা করে যে এই হাটের নাম হবে নয়নতারার হাট। তারপর সে সকলকে পেছনে রেখে আলিয়াসগর মিয়ার বাড়ির প্রাঙ্গণে এসে দাঁড়ায় এবং সেদিন রাতে মফিজউদ্দিনের সঙ্গে চন্দ্রভানের বিয়ে হয়ে যায়। আকালের ছেলেকে আলিয়াসগর মিয়া ঘরে তুলে নেয়। আপনারা শুনছিলেন শহীদুল জাহিরের রচনা সে রাতে পূর্ণিমা ছিল এর 3য় পর্ব। আমাদের গল্প পাঠ ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।